ঢাকা রিপোর্টার্স ইউনিটের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের দুর্ভাগ্য যে ৭৫-১৫ই আগস্ট বাংলাদেশে সেই সম্ভাবনাটা সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে যায় জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে। আমরা এরপরে কি দেখি, যারা ক্ষমতা এসেছিল তারা কারা? এদেশের স্বাধীনতা যারা চায়নি, পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা চালায়, যারা সেই গণহত্যার সাথে শরিক ছিল, যারা পাকিস্তানি এই সেনাবাহিনীকে বাংলাদেশের গ্রামে প্রত্যন্ত অঞ্চলে পথ দেখে নিয়ে গেছে, মা বোনদেরকে তাদের হাতে তুলে দিয়েছে, গণহত্যা চালানোতে সহযোগিতা করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, মূলত তারাই ৭৫ পর সরকার গঠন করে এবং তারাই ক্ষমতায় চলে আসে। ফলে মুক্তিযোদ্ধাদের একদিকে যেমন জীবন দিতে হয়, আর আদর্শ বিচ্যুত হয়ে যায় বাংলাদেশ। দিখারা একটি দেশ, লক্ষ্য বস্তু কিচ্ছু নেই, সামনে কোনো লক্ষ্য ছিল না, এমনি একটা অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। হ্যাঁ, সেখানে যারা ক্ষমতা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে মার্শাল ল জারি করে ক্ষমতা দখল করেছিল, তারা একটা এলিট শ্রেণী তৈরি করেছিল, দুর্নীতির দরজা খুলে দিয়েছিল, ঋণ খেলাপির কালচার শুরু করেছিল, লুটপাটের সুযোগ অবাধে করে দিয়ে এমন একটি শ্রেণী তৈরি করে দিয়ে যায় যাতে তাদের উপর নির্ভর করে যেন তারা চিরদিন ক্ষমতায় টিকে থাকতে পারে। তবে আমাদের অনেকেই তাদের সাথে হাতও মিলিয়েছিল, তাদের প্রশংসায় পঞ্চমুখ এরকমও ছিল। এবং যারা আমাদের স্বাধীনতার সমর্থন করেনি, দেশি বিদেশি চক্র, তারাই তাদেরকে সমর্থন দিয়েছিল। আস্তে আস্তে মুক্তিযুদ্ধের ইতিহাসই হারিয়ে যায়, জাতির পিতার নামটাই মুছে ফেলা হয়, ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ হয়, যে জয় বাংলা স্লোগান দিয়ে লাখো শহীদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে দেশ স্বাধীন করে দিয়েছে, সেই স্লোগানও বাতিল করে দেওয়া হয়। মানে সম্পূর্ণ একটা ভিন্ন দিকে, উল্টো দিকে দেশটা চলতে শুরু করে। যে জাতি তার ইতিহাস ভুলে যায়, ত্যাগের কথা ভুলে যায়, বীরত্বের কথা ভুলে যায়, সে জাতির উন্নতি কখনো হয় না। ২১টা বছর কিন্তু সেই অন্ধকার যুগেই বাংলাদেশের মানুষকে কাটাতে হয়েছে। কথাটা হয়তো আমার সবার পছন্দ নাও হতে পারে, শুধু আমি আপনাদেরকে বলবো সাংবাদিক হিসেবে আপনারা একটু তুলনা করে দেখেন যে মাত্র 11 বছর একটা নাম আমরা ক্ষমতায়, আর এর আগে 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় ছিলাম। সে সময় অনেকগুলি কাজ আমরা হাতে নিয়েছিলাম দেশের উন্নয়নে, যা পরবর্তীতে সম্পন্ন করে যেতে পারিনি। এরপর 2008-এ নির্বাচনে জয়ী হয়ে 9 সরকার গঠন করে এই 2020 পর্যন্ত আমরা এখন সরকারে। এই এত অল্প সময়ের মধ্যে যদি দেশে এত উন্নতি করা যেতে পারে, দারিদ্র্যের হার যদি 40 ভাগ থেকে 20 ভাগে নামানো যেতে পারে, মাথাপিছু আয় যদি বৃদ্ধি করা যায়, অবকাঠামো উন্নয়ন করা যায়, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যায়, তাহলে 21 বছর যারা ক্ষমতায় ছিল কেন করতে পারে নাই? সেটা না, এটা তাদের নীতির ব্যাপার ছিল। বাংলাদেশের স্বাধীনতাকে ব্যর্থ করে দেওয়া, বাংলাদেশের মানুষকে অসহায় করে রাখা, দরিদ্র করে রাখা, ওই দরিদ্র হাড্ডিসার মানুষগুলিকে দেখে দেখে বিদেশ থেকে সাহায্যের নামে টাকা এনে সেই টাকা উদরস্থ করা, পকেটস্থ করা, দুর্নীতিটাকে নীতি হিসেবে গ্রহণ করা, আর হত্যা, খুন, গুম খুন থেকে শুরু করে কেউ কথা বলে তাদের উপরে নির্যাতন। আর সেই নির্যাতনের শিকার আমাদের দলের লোকরাই সব থেকে বেশি, আওয়ামী লীগের লোক এবং মুক্তিযোদ্ধারাই। সেই অবস্থাটাই ছিল। একমাত্র আওয়ামী লীগ সরকার আসার পর এদেশের মানুষ প্রথম উপলব্ধি করেছে, সেটা হলো সরকার জনগণের সেবক। আমি সেই ঘোষণাটাই প্রথম দিয়েছিলাম, আর সেভাবেই সেই নীতি নিয়েই কাজ করে যাচ্ছি জাতির পিতার স্বপ্নটা পূরণ করবার জন্য। যে জাতি যুদ্ধ করে বিজয় অর্জন করে বিশ্বে মর্যাদা অর্জন করেছিল 75-15 আগস্টের পর, সেই মর্যাদা ভুলণ্ঠিত হয়েছিল। বিদেশের মানুষ জানতো যে যে মানুষটি আপনাদের স্বাধীনতা এনে দিল তাকে আপনারা হত্যা করলেন, অর্থাৎ খুনিদের দেশ। এবং সেটা আরও হয়েছিল কেন? জাতির পিতার হত্যাকারী তাদের বিচার করা হয়নি, তাদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল।
বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয়েছিল, যা স্বাধীন দেশের প্রতিনিধি, রাষ্ট্রদূত অথবা দূতাবাসে কারা খুনিরা, আত্মস্বীকৃত খুনি, যারা জোর গলায় বলতো তারা খুন করেছে, কে তাদের বিচার করবে? এই ধরনের মানে দব্যক্তিও তারা করেছিল। তো সেই দেশকে তো খুনির দেশ হিসেবেই মানুষ নিয়েছিল। বাংলাদেশ মানে ক্ষুধা, দারিদ্র, বাংলাদেশ মানে ঘূর্ণিঝড়, বাংলাদেশ মানে দুর্যোগ, বাংলাদেশ মানে ভিক্ষা চাওয়া। আমাদের একটা লক্ষ্য ছিল আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন। সেই সংগঠনের দায়িত্ব পাওয়ার পর থেকে এটাই আমাদের প্রচেষ্টা ছিল যে বাংলাদেশে সে হারানো গৌরব আমরা ফিরিয়ে আনব, খুনিদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার করব। সেই সাথে সাথে আমরা দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব। কারো কাছে হাত পেতে যেন আমাদের চলতে না হয়, ভিক্ষা চেয়ে যেন চলতে না হয়, নিজের পায়ে যেন আমরা দাঁড়াতে পারি। বাংলাদেশ বললে যেন মানুষ একটা সম্মানের চোখে দেখে, বাংলাদেশ বললে যেন মানুষ একটা মর্যাদা দেয়, বাঙালি জাতি হিসেবে যেন একটা মর্যাদা বিশ্বে সবাই পায়। অন্তত এইটুকু দাবি আমি করতে পারি যে বর্তমানে কিন্তু সেই অবস্থাটা আমাদের আছে, আমরা অর্জন করেছি। মাত্র অল্প সময়ের মধ্যেই কিন্তু এখন বাংলাদেশকে সবাই মর্যাদার চোখে দেখে যে হ্যাঁ, বাংলাদেশ পারে। স্বল্পোন্নত দেশ থেকে আমরা এখন উন্নয়নশীল দেশে উন্নীত হবার যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছি। আমি এই জন্য বললাম যে আপনারা রিপোর্ট করেন, আপনারা জানেন এবং আপনারা দেখেছেন যে যেভাবে যা খুশি আপনারা কিন্তু রিপোর্ট করতে পারেন, সেখানে আমরা কোনো বাধা দিইনি। ঠিক স্বাধীনতার পর জাতির পিতাও কিন্তু আপনাদেরকে সেই সুযোগটা দিয়েছিল, কারণ তিনি তার জীবনটাও কিন্তু সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। তিনি যখন কলকাতায় পড়াশোনা করতেন তখন যে পত্রিকা, একবার একটা পত্রিকা বের করা হয়েছিল, সাপ্তাহিক মিল্লাত, তার সঙ্গে উনি জড়িত ছিলেন, সেটা বেশি দিন চলেনি। এরপর ইতিহাদ নামে একটি পত্রিকা বের হয়, সেই পত্রিকার সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। হাশেম সাহেবের রূপে দায়িত্ব ছিল সেই পত্রিকার, এবং তিনি আমাদের বিশেষ করে তখনকার পূর্ববঙ্গের একটা প্রতিনিধি হিসেবেও তিনি কাজ করেছেন। এরপরে পাকিস্তান হওয়ার পর যখন সবাই বাংলাদেশে চলে আসে তখন ইত্তেফাক বের করা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অর্থে। এই ইত্তেফাক পত্রিকাটা তোফাজ্জল হোসেন মানিক মেয়েটার দায়িত্বে, এবং সেখানেও কিন্তু বঙ্গবন্ধু ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আবার আওয়ামী লীগের জন্য আরেকটি পত্রিকা তিনি বের করেছিলেন নতুন দিন নামে, সেটার সঙ্গেও তিনি জড়িত ছিলেন। অর্থাৎ তার পরবর্তীতে তিনি বাংলার বাণী, সাপ্তাহিক বাংলার বাণী বের করেন। সেটা 58 সালে মার্শালের পর তিনি যখন গ্রেপ্তার হন, এরপরে যখন তিনি মুক্তি পান সেই 61 সালের দিকে, তখন থেকে কিন্তু এই সাপ্তাহিক মানে বাংলা বাণী বের করেন। কাজে এভাবে যদি দেখেন সাংবাদিকতার সঙ্গে তার কিন্তু একটা সম্পর্ক ছিল। সেদিক থেকে আমি অন্তত দাবি করতে পারি আমিও বঙ্গবন্ধু শেখ মুজিবের সন্তান হিসেবে সাংবাদিক পরিবারেরই কিন্তু একজন সদস্য। কাজে সেভাবে আমি আপনাদেরকে দেখি, এবং তিনি সবসময় এটা চেয়েছিলেন। আজকে আপনাদের বিশেষ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উদযাপন করছেন, সে উপলক্ষে আপনারা এখানে সমবেত হয়েছেন, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমি বলবো যে আসলে সংবাদপত্র তো বলে সমাজের দর্পণ, সেই সমাজের দর্পণ যেটা হবে সেটা যেন অন্তত মানুষের চিন্তা চেতনাটা যেন অন্তত তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, তাদের ভিতরে মানবতা বোধটা যেন থাকে, তারা যেন মানুষের কল্যাণে কাজ করে। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, একটা সময় আমাদের দেশে ছিল কি, যতই দুর্নীতি হোক, যতই অন্যায় হোক, সেগুলিকে ধামাচাপা দেওয়া হতো। আর সমস্যাগুলি ওই যে কথা বলে যে কার্পেটের নিচে লুকিয়ে রাখা, আমাদের সরকার কিন্তু আমরা তা করছি না। যেখানে যে রিপোর্ট হচ্ছে বা যা আমরা খবর পাচ্ছি বা যতটুকু, কোথাও কোনো দুর্নীতি বা কোনো ধরনের অন্যায় হলে পরে আমরা কিন্তু কখনো এই চিন্তা করি না যে এটা করলে পরে এর সঙ্গে আমার দল জড়িত কিনা, বা আমার অমুক জড়িত কিনা, বা আমার কোনো পার্টির বদনাম হবে কিনা, সরকারের বদনাম হবে কিনা, আমরা কিন্তু সেই চিন্তা কখনো করি না। আমি চিন্তা করি যেখানে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, এটা নিতে যে হয় এমন যখন সময় দোষটা আমাদের উপরেই এসে পড়ে, তাহলে আওয়ামী লীগ সরকারই বোঝায় দুর্নীতি করছে, ঘটনা তা নয়।
কারণ দুর্নীতির বীজ বপন করে গেছে ৭৫-এর পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকারগুলি। প্রথমে জিয়াউর রহমান, এরপরে এরশাদ, এরপরে খালেদা জিয়া। আর তার দুর্নীতিটাকে প্রশ্রয় শুধু দেওয়া না, নিজেও দুর্নীতির সাথে জড়িত ছিল এবং দুর্নীতিকে লালন পালনই করে গেছে। কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পর আমরা কিন্তু সেটা কখনো করছি না। সাথে সাথে সন্ত্রাস, জঙ্গিবাদ, আপনারা নিজেই চিন্তা করেন যে এই দেশে জঙ্গিবাদরা তারা নিজেরা প্রকাশ্য অস্ত্র নিয়ে মিছিল করেছে, সরকারিভাবে তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে, পুলিশ পাহারা দিচ্ছে, এই বাংলা ভাই টাংলা ভাই এরা সব অস্ত্রশস্ত্র নিয়ে ট্রাকে করে মিছিল করে। এই ঘটনা তো আপনারা দেখেছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার পর সেই খুনিদেরকে দেশ থেকে বেরোতেও দেওয়া হলো, কোথা থেকে এক জজ মিয়া নামে এক গরিব লোককে নিয়ে সেটা নাটক সাজানো হলো। কিন্তু আওয়ামী লীগ কিন্তু তা করে না। আমরা যেখানে দুর্নীতি পাচ্ছি, সে আমার যত বড় দলের হোক, কর্মী হোক, যেই হোক, নেতা হোক, আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, তাতে আমাদের বিরোধী যারা, তাদের লেখার সুযোগ হচ্ছে বা বলার সুযোগ হচ্ছে যে আওয়ামী লীগ দুর্নীতি করছে। কিন্তু এই কথাটা কেউ চিন্তা করছে না যে আওয়ামী লীগ দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না, সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছি না। বাংলাদেশে বহু ঘটনা ঘটেছে, হলি আর্টিজানের মতনও ঘটনা ঘটেছে। অনেকে ভেবেছিল এটা বোধহয় বাংলাদেশ একা সামাল দিতে পারবে না। ৪৮ ঘন্টার মধ্যে আমরা এটা সামাল দিয়েছিলাম এবং তারপরে যেন আর কোনো এই ঘটনা ঘটতে না পারে তার জন্য যথেষ্ট ব্যবস্থা আমরা নিয়েছি। এবং আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের পুলিশ, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের বিজিবি, আনসার বিজিবি থেকে শুরু করে যতগুলি সংগঠন আছে সবাইকেই আমরা সক্রিয় করেছি। আর তারপরে সবচেয়ে বড় কথা দেশের মানুষ, তাদের সচেতনতা এবং এসবের বিরুদ্ধে, জঙ্গিবাদ, সন্ত্রাস, এর বিরুদ্ধে একটা মানসিকতা গড়ে তোলা। মানুষ যদি সাথে না থাকে, মানুষ যদি পাশে না থাকে, তাহলে কোনো জায়গায় কোনো অর্জন করা যায় না। আমরা সেটাই বিশ্বাস করি, বিশ্বাস করে সেভাবেই আমরা কাজ করি। কারণ আমরা জাতির আদর্শ নিয়েই চলি। জাতির স্বাধীনতার পর 1972 সালে 16 জুলাই জাতীয় প্রেস ক্লাবে গিয়েছিলেন এবং সেই প্রেস ক্লাবের সাংবাদিক ইউনিয়নে তিনি বার্ষিক সাধারণ সভায় একটা বক্তব্য দিয়েছেন। আমি একটু কোট করছি। বঙ্গবন্ধু মুজিব বলেছিলেন, কোড, বিপ্লবের পরে যে কোনো দেশ কোনো যুগে এতটা স্বাধীনতা ভোগ করতে পারে নাই যা আমরা করছি। আমরা ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সংবাদপত্রের স্বাধীনতায়ও বিশ্বাস করি। এই জন্য আপনাদের কোনো কাজে কখনো কোনো রকম হস্তক্ষেপ করি নাই। বিপ্লবের পরে 6 মাসের মধ্যে আপনারা যতখানি স্বাধীনতা পেয়েছেন ততখানি স্বাধীনতা এদেশে পূর্বে কেউ পায় নাই। আমার সরকার সংবাদপত্রের স্বাধীনতা হস্তক্ষেপ করেছে, এমন নজির কেউ দিতে পারবে না। আনকোড। ও কথাটা কত বড় সত্য। এবং আপনারা জানেন, হয়তো এখন তো অনেকে এখানে খুব অল্প বয়স, হয়তো জন্মই হয়নি। যখন পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করে 25শে মার্চ, তখন কিন্তু অনেকগুলি পত্রিকা তারা পুড়িয়ে দেয়। অনেক পত্রিকা, খুব বেশিটা পত্রিকা আমাদের ছিল না, প্রত্যেকটা সংবাদপত্র অফিসে তারা হামলা চালায়। এবং স্বাধীনতার পরে এমন একটা অবস্থা হয় যে এই সমস্ত সংবাদপত্র চালানো তাদের পক্ষে খুব কঠিন হয়ে পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু উদ্যোগ নিয়ে সাংবাদিকদেরকে সরকারি চাকরি দিয়েছিলেন, সরকারি বেতন সবাই পেত, সরকারি চাকরির মর্যাদা দিয়েছিলেন। সেটাকে হয়তো অন্যভাবে দেখা হয়েছে যে উনি সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছেন, সেটাকে কক্ষিগত ঘটনা, কিন্তু তা নয়। কারণ তখন কারো বেতন দেওয়ার মতো বা সাংবাদিক চালানোর মতো কোনো ক্ষমতা ছিল না, আর্থিক সে অবস্থাটা ছিল না। সেই দায়িত্বটা তিনি নিয়েছিলেন এবং তখন সকলকেই সরকারি চাকরির মর্যাদা দিয়েছিলেন। দুর্ভাগ্য হলো আমার নিজের দেখা যে যারা সরকারি চাকরি পেয়েছিল তারাই বেশি সমালোচনা করত। যে কারণে আমি 96 সালে যখন সরকারে আসি, তখন 2টি পত্রিকা সরকারি ছিল। আমি সেগুলি যখন বেসরকারি করে দিতে যাই বা বন্ধ করে দিতে চাই যে সরকারি কোনো পত্রিকা থাকবে না, তখন এক সময়কার সমালোচকরা, তারা যেহেতু সরকারি বেতন পেতেন, তারা আন্দোলনও করে, অনশনও করে যে কেন সেটা আমরা বন্ধ করব।
তখন যে আমার বাবা নাকি রাষ্ট্রীয়করণ করেছে বলে আপনারা আন্দোলন করেছেন, সমালোচনা এখনও করে যান, তো আমরা রাষ্ট্রীয়করণ করে সংবাদপত্র রাখবো না, আমার সিদ্ধান্ত। তো এখন আবার আন্দোলন কেন, এখন আবার এরকম মানুষের ভিতরে এই ধরনের একটা মানসিক দ্বৈততা আমরা দেখেছি। যা আমি এটুকুই চাবো যে জাতিপিতা এদের স্বাধীন করে গেছেন, স্বাধীনতার সুফলটা মানুষ পাক, সেটাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আর তিনি যে আমাদের সংবিধান দিয়ে গেছেন, সেই সংবিধানের 39 অনুচ্ছেদে কিন্তু স্পষ্টভাবে তিনি লিখে দিয়েছেন যে চিন্তা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। চিন্তা, বিবেক, মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতাটা ভোগ করতে গেলে সাথে সাথে অপরের প্রতি যে দায়িত্ববোধ, দেশের প্রতি যে দায়িত্ববোধ, রাষ্ট্রের প্রতি যে দায়িত্ববোধ, সে দায়িত্ববোধটাও কিন্তু থাকতে হবে। আমার অধিকার কিন্তু অপরের প্রতি দায়িত্ববোধ, আবার অপরের অধিকার আমার দায়িত্ব, এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। সমালোচনা সবাই করুক, তাতে আপত্তি নেই, কারণ সমালোচনার মধ্য দিয়েই অনেক কিছু জানা যায়। এবং আপনারা জানেন যে বাংলাদেশে একটা মাত্র টেলিভিশন ছিল, একটা মাত্র রেডিও ছিল। আমি এসে তা সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিই বেসরকারি খাতে। পত্রিকা কয়েকটি মাত্র ছিল, আপনারা খোঁজ করে দেখেন 96 সালের আগ পর্যন্ত কয়টা পত্রিকা ছিল। আমি কিন্তু ব্যাপকভাবে পত্রিকা উন্মুক্ত করে দিয়েছিলাম। আমার উদ্দেশ্য কিন্তু ছিল ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করা, কাজে সে কর্মসংস্থান সৃষ্টি যাতে সেদিকটাও আমরা লক্ষ্য রেখেছি, সেটাও আমরা করেছি এবং সব ধরনের সুযোগ সুবিধা আমরা দিয়েছি। আমরা চাই দেশটা এগিয়ে যাক। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে এখন ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি। ডিজিটাল বাংলাদেশ করতে যে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে, অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু আজকে সেই ডিজিটাল বাংলাদেশ করা হয়েছিল বলে আজ যে আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারছি, নইলে করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব স্থবির, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বই স্থবির হয়ে গেছে। বহু মানুষ আজকে নানা রকম দুর্ভোগ পাচ্ছে। বাংলাদেশে আমরা এই ডিজিটাল ব্যবস্থাটা তৈরি করা হয়েছিল বলেই আমাদের বিভিন্ন কার্যক্রম আমরা অব্যাহত রাখতে পারছি, আর সেই জন্য আপনাদের সাথেও আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, বা নইলে হয়তো কে যে কোথায় কি হচ্ছে কেউ জানারই সুযোগ ছিল না। কিন্তু সেখানে আমি বলবো যে সবাইকে একটা দায়িত্ববোধ নিয়ে চলতে হবে। দায়িত্ববোধটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর ইতিমধ্যে আমরা আমাদের জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 প্রণয়ন করা হয়েছে, জাতীয় সম্প্রচার নীতিমালা 2014 সহ বিভিন্ন আইন ও নীতিমালা আমরা প্রণয়ন করেছি। এবং গণমাধ্যম কর্মীদের চাকরি সুরক্ষায় প্রণয়ন করেছি গণমাধ্যম কর্মী চাকরি শর্তাবলী আইন, যেটা আগে কখনো ছিল না। তাছাড়া সম্প্রচার খাতের উন্নয়ন ও দেখভাল কার্যে স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করে দেওয়া হয়েছে, যাতে এই কমিশন গঠনের লক্ষ্যে এখন সম্প্রচার আইন প্রণয়নেরও কাজ চলছে। এই কমিশনটা গঠন হওয়ার সাথে সাথে সম্প্রচার আইন আমরা করে দেব, যাতে করে আমি বলবো বাস্তবমুখী কাজ হয়। দর্শক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির 25 বছর পূর্তি অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। টেলিফোন ডিজিটাল ছিল না, সবই অ্যানালগ ছিল। এই যেখানে আমরা বসে বা আপনি এখন যেখানে আছেন হোটেল ইন্টারকন, ওখান থেকেও কিন্তু লালবাগে ফোন করতে হলো, অ্যানালগ ছিল। আওয়ামী লীগ সরকার আসার পরেই কিন্তু ডিজিটাল হয়, তার আগে ডিজিটাল হয় নাই। তাহলে যারা ক্ষমতায় ছিল তারা কি করেছিল, প্রশ্ন সেখানেই। একটু আধুনিক চিন্তা চেতনা এর অভাব ছিল, দেশকে তারা জানতো না, চিনতো না, বা দেশের প্রতি কোনো কর্তব্যবোধ ছিল না। ক্ষমতাটা ছিল ভোগের বস্তু, কীভাবে নিজের দু পয়সা কামাই করে অল্প দিনে বড় লোকে চলে যাবে, সেটাই ছিল। এটা হলো বাস্তবতা। আর তাছাড়া আরও বহু ঘটনা আমি আর অত বলতে চাই না। আমি শুধু আপনাদের এটুকু বলবো যে আমরা না, সারা বিশ্বই কিন্তু এখন একটা করোনা ভাইরাসের কারণে একটা দুর্যোগের মধ্য দিয়ে চলছে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে আমাদের দেশের মানুষকে যেন এই দুর্যোগের হাত থেকে তারা রক্ষা পায়, তাদের জীবন মান
গতিশীল থাকে। একদিকে করোনা ভাইরাস, অপরদিকে ঘূর্ণিঝড়, তারপরে আবার এই যে বৃষ্টি এবং বন্যা, এগুলি মোকাবেলা করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। কাজে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, দেশের মানুষের জন্য কাজ করতে চাই, এবং আমরা আমাদের সাংবাদিকদের ট্রেনিংয়ের জন্য ট্রেনিং ইনস্টিটিউটও করা হয়েছে। গণমাধ্যম, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মাধ্যমে 12,241 জন গণমাধ্যম কর্মীকে সরকারি খরচে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবং গত 12 বছরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মাধ্যমে 30,048 জন সাংবাদিককে ট্রেনিং দেওয়া হয়েছে, এবং মফস্বল সাংবাদিকদের জন্য দেশের তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারিত করা হয়েছে। কাজে আজকে পেশা হিসেবে সাংবাদিকতা যাতে একটা উচ্চ মান সম্পন্ন হয়, মর্যাদা সম্পন্ন হয়, তার জন্য কিন্তু এই ট্রেনিংয়ের ব্যবস্থা যেটা দরকার। কারণ এখন বিশ্ব ছোট হয়ে গেছে, গ্লোবাল ভিলেজ। কাজে আমাদের অন্যের সাথে তাল মিলিয়ে চলতে হয়, সেই ক্ষেত্রে প্রশিক্ষণটা অত্যন্ত দরকার। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, এবং সংবাদপত্র সেবাকে আমরা শিল্প হিসেবেই ঘোষণা দিয়েছি, যাতে বেশ কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, সেদিকে আমরা দৃষ্টি দিয়েছি। যাক, আমি আরেকটা জিনিস, যেমন আগে একটু মামলা হলেই কিন্তু সাংবাদিকদের চট করে গ্রেপ্তার করে নেওয়া হতো, আমরা কিন্তু সেটাও পেনাল কোড সংশোধন করে দিয়েছি। কাজে সেদিক থেকেও আমরা সাংবাদিকদের জন্য অনেক সুযোগ সুবিধা সৃষ্টি করে দিয়েছি, যাতে হয়রানির সম্মুখীন না হতে হয়। তো আমরা এটাই চাই যে আমাদের দেশটা এগিয়ে যাক। আর আমি এটুকু বলবো যে আজকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের লক্ষ্য যে বাংলাদেশকে আমরা সেভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। জাতির পিতার যে স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলা, আমরা বাংলাদেশকে সেইভাবেই গড়ে তুলতে চাই। এর বেশি কিছু চাওয়া পাওয়ার নেই। এই একটা নিয়েই রাজনীতি করি, শুধু মানুষের কল্যাণের জন্য, যে বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে, আর সেটা হচ্ছে একেবারে তৃণমূলের মানুষ যেন ভালো থাকে। সেই জন্য প্রত্যেকটা গ্রাম যেন শহরের সব ধরনের সুবিধা গ্রামের মানুষ পায়, সেদিকে লক্ষ্য রেখে রাস্তাঘাট, পুল, ব্রিজ সব কিছুই আমরা ব্যাপকভাবে তৈরি করে দিচ্ছি। আমাদের প্রচেষ্টাই হচ্ছে যে মানুষের জীবনটাকে আরও উন্নত করে। আজকে 97% মানুষের ঘরে আমরা আলো জ্বালতে সক্ষম হয়েছি। মুজিব বর্ষে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আলো জ্বলব, সেটাও আমরা কিন্তু এই যে বিদ্যুৎ সুবিধাটা দিয়ে দিচ্ছি। পদ্মা সেতুর কাজ এগিয়ে যাচ্ছে। এই যে আজকে সকালেও এই 10টার সময় 34 নম্বর স্পানটা বসলো, ইনশাল্লাহ এটাও খুব দ্রুত শেষ হবে। আমরা মুজিব বর্ষ উদযাপন করার অনেক কর্মসূচি নিয়েছিলাম, করোনা ভাইরাসের জন্য জনসমাগম হয় সেটা আমরা করতে পারিনি, ভার্চুয়ালি আমরা করেছি। আবার 2021 সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, সেটাও আমাদের উদযাপন করতে হবে। স্বাধীনতা আমাদের মহৎ অর্জন, এবং আমি এটুকু বলবো যে আমাদের সৌভাগ্য, আমরা রজত জয়ন্তীর সময়ও সরকারি ছিলাম, সুবর্ণ জয়ন্তীর সময় আমরা সরকারি থেকে উদযাপন করতে পারবো। কাজে সেটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এইটুকু সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছেন, যে বাংলাদেশটাকে আমরা যেন গড়ে তুলতে চাই এবং সেভাবে এগিয়ে যেতে চাই। সেক্ষেত্রেও আপনাদের কাছে বলবো যে আপনারা নিশ্চয়ই দায়িত্বশীলতা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে আপনারা কাজ করবেন। কারণ এই রিপোর্টগুলি অনেক সহযোগিতা করে। আপনাদের রিপোর্ট পড়ে পড়ে বিভিন্ন পত্রিকা অনেক সময় অনেক ঘটনা আসে, সাথে সাথে কিন্তু আমরা সেই রিপোর্ট দেখেই কিন্তু অনেক মানুষকে, অনেক অসহায় মানুষের পাশে যেমন দাঁড়াই, আবার অনেক অন্যায় ঘটনা ঘটলে তার প্রতিকারও করতে পারি, অনেক দোষীকেও আমরা শাস্তি দিতে পারি এবং দিয়ে থাকি। কাজে সেদিকে থেকে আপনাদের রিপোর্টগুলি, হ্যাঁ, যে অনেক ঝুঁকি নিয়ে আপনারা অনেক সময় রিপোর্ট করেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এটুকু অনুরোধ করব যে আপনারা যেমন ধন্যবাদযোগ্য কাজও করেন, কিন্তু আবার এমন রিপোর্ট করেন না যেটা মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয় বা মানুষ বিপথে যায়। সেদিকেও আপনাদের বিশেষ করে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জাতির পিতা আরেকটি কোড আমি আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে একটা কথাটা অত্যন্ত বাস্তব, যে সাংবাদিকতাটা আমরা নিরপেক্ষতা চাই, বাস্তবমুখী চাই, এবং দেশ ও জাতির প্রতি যেন কর্তব্যবোধ থেকে হয় সেরকমই আমরা চাই। নীতিহীন সাংবাদিকতা
কোনো দেশের কল্যাণ আনতে পারে না বা ক্ষতি করে। হয়তো কিছু মানুষ অর্থ সম্পদের মালিক হতে পারে, কিন্তু অর্থ সম্পদ সবসময় কাজে লাগে না। এই করোনা ভাইরাস হওয়ার কারণেই তো এটা আজকে প্রমাণিত যে কোটি কোটি টাকা থাকলেও অনেক সময় কাজে লাগে না। করোনা ভাইরাস অন্তত সারা বিশ্বব্যাপী এই একটা শিক্ষা দিয়ে গেছে মানুষকে, যে শুধু অর্থ সম্পদ বা নিজের স্বার্থপরতা কখনো কাউকে রক্ষা করতে পারে না। এটা হলো বাস্তবতা। যাও, এই নীতিহীন সাংবাদিকতা যার যেন না হয়। এক্ষেত্রে জাতির পিতার আরেকটি কোড করে আমি শেষ করতে চাই, যে জাতির পিতা বলেছিলেন, কোড, নীতিহীন রাজনীতি দেশ ও জাতিকে কিছু দিতে পারে না, তেমনি নীতিহীন সাংবাদিকতা দেশের কোনো কল্যাণ করতে পারে না, বরং অনেক ক্ষেত্রে সমাজকে ক্ষতিগ্রস্ত করে। আনকোড। বঙ্গবন্ধুর আরেকটি উদ্ধৃতি তুলে ধরি, কোড, গণতন্ত্রের একটা নীতিমালা আছে, সাংবাদিকতার একটা নীতিমালা আছে। এই দুটো মনে রাখলে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারবো। আনকোড। এটাই হচ্ছে সবথেকে মূল্যবান কথা। যেমন আমরা গণতান্ত্রিক অধিকার ভোগ করব, তারও একটা নীতিমালা আছে, সেই নীতিটা যেমন মেনে চলবে, ঠিক সাংবাদিকতারও একটা নীতিমালা, সেই নীতিমালাটাই সবাইকে মেনে চলতে হবে। সেই আশা পোষণ করে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি 2008-এর নির্বাচনে দিন বদলের ডাক দিয়েছিলাম, রূপকল্প ঘোষণা করেছিলাম। এরপর আমরা প্রেক্ষিত পরিকল্পনা নেই 2010 থেকে 20, এখন আমরা 2021 থেকে 41 প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি। 2100 সালে ডেল্টা প্ল্যান করেছি, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম তাদের জীবনটা যেন সুন্দর হয়, উন্নত হয়, সেদিকে লক্ষ্য রেখে পরিকল্পনার একটা কাঠামো রেখে যাচ্ছি। হ্যাঁ, সময়ের তাগিদে, প্রযুক্তির উৎকর্ষতায়, বিজ্ঞানের প্রভাবে হয়তো সময় সময় এগুলি সময়োপযোগী করতে হবে, কিন্তু এরই ভিত্তিতে কিন্তু আমরা যদি আমাদের পরিকল্পনা প্রণয়ন করে আমরা দেশের কাজ করি, এই দেশ এগিয়ে যাবে, মানুষের ভাগ্য পরিবর্তন হবে, এদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। এদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ কোনোদিন ছিনিমিনি খেলতে পারবে না। সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। কাজে সেই কথা বলে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের এই কর্মসূচি সফল হোক সেটা আমি আশা করি। আমি আবার সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে রজত জয়ন্তী উদযাপন কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যমের কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং আজকের এই অনুষ্ঠান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বাস্থ্য সুরক্ষা নীতি মেনে চলেন, এই আশা করি। ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির 25 বছর পূর্তি অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি এতক্ষণ সেখানে ছিলাম।